নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। স্বামী অখণ্ডানন্দ মহারাজের কিছু কথা আজকের আলোচনায় তুলে ধরা হলো। স্বামী অখণ্ডানন্দের পূর্ব নাম ছিল গঙ্গাধর গঙ্গোপাধ্যায়। তাহার পিতা শ্রীমন্ত গঙ্গোপাধ্যায় টোলে অধ্যয়ন করিয়া তর্করত্ন উপাধি লাভ করেন এবং কুলাচার্যের কাজ করিতেন বলিয়া ঘটক ঠাকুর নামে পরিচিত হন। এই পরিবারের আদি বাসস্থান ছিল যশোহরের নড়াইল মহকুমার ব্রাহ্মণডাঙ্গা গ্রামে, কিন্তু গঙ্গাধরের জন্মের প্রায় 100 বৎসর পূর্বে ইঁহারা কলকাতা প্রবাসী হন। তর্করত্ন মহাশয় বিশেষ শুদ্ধাচারী ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন। গঙ্গাধরের জন্মকালে তিনি আহিরিটোলা পল্লীতে মানিক বসুর ঘাট স্ট্রিটে এক ভাড়াটিয়া বাড়িতে বাস করিতেন। এখানে 1271 বঙ্গাব্দের 15ই আশ্বিন অমাবস্যা তিথিতে শুক্রবার ভাবী সন্ন্যাসী অখণ্ডানন্দ জন্মগ্রহণ করেন। সেদিন ছিল মহালয়া। নিষ্ঠাবান পরিবারে জাত বালক গঙ্গাধর বুদ্ধি বিকাশের সঙ্গে সঙ্গে কৃচ্ছ সাধনাদিতে রত হইলেন এবং উপনয়নের পরে সপাক ভোজন, গীতা উপনিষদ পাঠ এবং পূজা ও ধ্যানাদিতে মনোনিবেশ করিলেন। সম্ভবত 1877 খ্রিস্টাব্দের কোনো এক শুভ মুহূর্তে তিনি বাল্যবন্ধু হরিনাথের স্বামী তুরীয়ানন্দের কথা বলা হয়েছে, তাঁর সহিত বাগবাজারের দীননাথ বসু মহাশয়ের গৃহে রামকৃষ্ণের প্রথম পুণ্যদর্শন লাভ করেন। ইহার পর 1883 কিংবা 1884 খ্রিস্টাব্দের গ্রীষ্মকালে তিনি দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরের প্রকৃত দর্শন লাভ করেন। এই কয় বৎসর গঙ্গাধরের ধর্মভাব আরও গভীর এবং দৃঢ়মূল হইয়াছে। তিনি তখন ব্রহ্মচর্যের সমস্ত নিয়ম পালন করেন। 3 বার গঙ্গা স্নান করেন, স্বহস্তে রন্ধনপূর্বক একবেলা হবিষ্যান্ন গ্রহণ করেন, মস্তকে তৈলমর্দন করেন না, আর প্রাণায়াম করিতে করিতে তাহার অঙ্গে শ্বেত ও পুলক হয়। এমনকি গঙ্গায় ডুব দিয়া তিনি অনেকক্ষণ কুম্ভক করেন। এছাড়াও হরিনাথের নিকট হরিতকীর প্রশংসাসূচক 2টি শ্লোক শুনিয়া ওই বিষয়ে এত বাড়াবাড়ি করিতেন যে ওষ্ঠদ্বয় সর্বদা সাদা দেখাইত। ব্রহ্মচারী গঙ্গাধর যেদিন দক্ষিণেশ্বরে প্রথম ঠাকুরের সন্নিকটে গেলেন, ঠাকুর সেদিন সস্মিত বদনে তাঁহাকে বড়ই যত্নপূর্বক নিজ সমীপে বসাইলেন এবং প্রথমেই জিজ্ঞাসা করিলেন, তুই আমাকে আগে দেখেছিলি? উত্তরে গঙ্গাধর বলিলেন, হ্যাঁ, একেবারে খুব ছেলেবেলায় আপনাকে একবার দীনু বোসের বাড়িতে দেখেছিলাম। বালকের মুখে এইরূপ কথা শুনিয়া ঠাকুর সহাস্যে অদূরবর্তী গোপালদাকে ডাকিয়া বলিলেন, ওহে শোনো শোনো, এ বলছে কি না আমায় খুব ছেলেবেলায় দেখেছিল। এর আবার ছেলেবেলায়? ঠাকুরের নির্দেশে গঙ্গাধর সেদিন সন্ধ্যায় ওং কালী মন্দির ও ওং বিষ্ণু মন্দিরে প্রণামান্তে পঞ্চবটিতে কিয়ৎক্ষণ ধ্যান করিলেন এবং তাহার আগ্রহে সে রাত্রি দক্ষিণেশ্বরেই কাটাইলেন। পরদিন গৃহে যাইতে উদ্যত হইলে ঠাকুর বলিলেন, আবার আসিস শনিবারে। গঙ্গাধর পরে বলিয়াছিলেন, ঠাকুর যাকে ভালোবাসতেন তাকে শনি মঙ্গলবারে আসতে বলতেন। শনি মঙ্গলবারে ধ্যান জপ অধিক করতে বলতেন। বলতেন শনিবার মধুবার। অল্প কয়েকদিন পরেই গঙ্গাধর এক শনিবারে ঠাকুরের নিকট দ্বিতীয়বার উপস্থিত হইলে তিনি গঙ্গাধরকে একখানি মাদুর দিয়া উহা পশ্চিমের বারান্দায় পাতিতে বলিলেন। পরে একটা বালিশ আনিয়া উহাতে শুইলেন। অতঃপর তিনি গঙ্গাধরকে সুখাসনে বসিয়া ধ্যান করিতে বলিলেন। আসনের উপদেশ ছলে তাহাকে বলিলেন,
একেবারে ঝুঁকে বসতে নেই, আবার এমনি টান হয়েও বসতে নেই। তবে সঙ্গে সঙ্গে ইহাও বলিয়া রাখিয়াছিলেন, বাড়া ভাত পেলে তুই যেমন করেই খা, পেট ভরবে। অবশেষে গঙ্গাধরের জিহ্বায় কি যেন একটা লিখিয়া তাহাকে দীক্ষা দিলেন এবং শয়ন করিয়া গঙ্গাধরের ক্রোড়ে শ্রীচরণ স্থাপনপূর্বক তাহাকে পদসেবা করিতে আদেশ দিলেন। গঙ্গাধর তখন একটু একটু কুস্তি লড়েন, সুতরাং এমন জোরে চাপ দিলেন যে ঠাকুর বলিয়া উঠিলেন, ওরে করিস কি, ছিঁড়ে যাবে যে। এমনি করে আস্তে আস্তে। গঙ্গাধরের তখন হুঁশ হইল যে ঠাকুরের শরীর অতি কোমল, যেন হাড়ের উপর মাখন মাখানো রহিয়াছে। গঙ্গাধর অতঃপর প্রায় অপরাহ্নে আসিয়া সকালে চলিয়া যাইতেন। তিনি তখন মালসা পোড়াইয়া হবিষ্যি করেন। বহু সাধাসাধিতে ব্রাহ্মণের বাটিতে পর্যন্ত বিষ্ণুর প্রসাদও কেহ তাহাকে গ্রহণ করাইতে পারে না। দ্বীপ্রহরে দক্ষিণেশ্বরে থাকিলে পাছে ঠাকুরের আদেশে এ নিয়মের ব্যতিক্রম হয়, এই জন্য নৈষ্ঠিক ব্রাহ্মণ কুমার সেরূপ অবাঞ্ছিত অবস্থা এড়াইয়া চলেন। তীক্ষ্ণদৃষ্টি ঠাকুর কিন্তু সবই বুঝিতে পারিয়াছিলেন, তাই কঠোরতার আধিক্য কমাইবার জন্য কোনোদিন বলিতেন, তুই ছেলে মানুষ, তোর অত বুড়ো টেপনা ভাব কেন? কোনোদিন বা প্রাণায়ামের ফলে কঠিন রোগ হইতে পারে, এইরূপ বুঝিয়া দিয়া নিত্য গায়ত্রী জপ করিতে বলিতেন। ইতোমধ্যে গঙ্গাধর গ্রীষ্মকালের কোনো এক একাদশীর দিনে কোঁচার খুঁট গলায় ফেলিয়া ও একটা তরমুজ লইয়া ঠিক দ্বীপ্রহরের পরে ঠাকুরের নিকট উপস্থিত হইলেন। একে বালক, তাহাতে প্রচণ্ড রৌদ্রে মুখ লাল হইয়া উঠিয়াছে। তরমুজটি সম্মুখে রাখিয়া ঠাকুরকে প্রণাম করিতেই তিনি উদ্বিগ্ন কণ্ঠে বলিলেন, আজ তুই আবার এখনই যাবি নাকি? গঙ্গাধর বলিলেন, আজ্ঞে না, সে রাত্রি দক্ষিণেশ্বরে কাটিল। সকালে উঠিয়া ঠাকুর তাহাকে এক গাড়ু জল লইয়া তাহার সঙ্গে পঞ্চবটীর অভিমুখে যাইতে বলিলেন এবং পঞ্চবটীর পূর্ব দিকে পূর্বাশ্ব হইয়া ধ্যান করিতে বলিয়া চলিয়া গেলেন। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া গঙ্গাধরকে সোজা করিয়া দিয়া বলিলেন, একটু বেঁকে যাস। তারপর উভয়ে শয়নগৃহে ফিরিয়া গঙ্গা স্নানে গমন করিলেন। স্নানের পর ঠাকুর মা কালীর স্মরণান্তে বিষ্ণুঘর ও কালীঘর হইতে প্রেরিত প্রসাদাদি ধারণ করিলেন এবং বেলপানা ও অন্যান্য ফল মিষ্টি স্বয়ং কিঞ্চিৎ গ্রহণ করিয়া গঙ্গাধরকে খাইতে দিলেন। গঙ্গাধরও আপত্তি না করিয়া সবই গ্রহণ করিলেন। ভোগারতির পরে ঠাকুর তাহাকে বলিলেন, যা গঙ্গা জলে পাক, মা কালীর প্রসাদ, মহাহবিষ্যি, যা খেগে যা। দ্বিরক্তি না করিয়া গঙ্গাধর সেদিকে অগ্রসর হইলেন এবং মনে মনে ভাবিতে লাগিলেন, ঠাকুর বিষ্ণুঘরে যাইতে না বলিয়া কালীঘরে যাইতে বলিলেন কেন? সেখানে তো মাছ রান্না হয়। মুখ ফিরাইয়া দেখিলেন ঠাকুর সেখানেই দাঁড়াইয়া তাহার গতি লক্ষ্য করিতেছেন। অগত্যা সেদিন তিনি ওম কালীর প্রসাদই গ্রহণ করিলেন, অবশ্য সবই নিরামিষ। আহারান্তে ফিরিবা মাত্র ঠাকুর তাহার হাতে পানির খিলি দিয়া বলিলেন, খা, খাওয়ার পর দুটো একটা খেতে হয়, নইলে মুখে গন্ধ হয়। দেখ, নরেন 100টা পান খায়, যা পায় তাই খায়, এত বড় বড় চোখ, ভেতর দিকে টান। কলকাতার রাস্তা দিয়ে যায় আর বাড়ি, ঘরদোর, ঘোড়া গাড়ি সব নারায়ণময় দেখে, তুই তার কাছে যাস। কলকাতায় ফিরিয়াই গঙ্গাধর নরেন্দ্রের সহিত সাক্ষাৎ করিলেন এবং পুনর্বার যখন ঠাকুরের কাছে গেলেন তখন সোৎসাহে তাহাকে সব জানাইলেন।
ঠাকুরও শুনিয়া সানন্দে বলিলেন, খুব যাবি, খুব তার সঙ্গ করবি। বন্ধুরা, আজকের মহারাজের এই অপূর্ব আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।